লেখিকা অনিন্দিতার জননী জন্মভূমিশ্চ। কাজ করতে করতে হতাশায় টেবিলের ওপর মাথাটা নামিয়ে রাখে ক্রন্দসী। যদিও জানতো এমনটাই হবে, এমনটাই হয় প্রতিবার, তবু এবার আশায় আশায় বুক বেঁধেছিল। কতদিন আর একাকী সংসারের জোয়াল টানতে ইচ্ছে হয়। একটা পাশে থাকার মানুষ, একটা কথা শোনার মানুষ যদি তার জীবনে আসতো, দুনিয়ার কারোর কি কিছু ক্ষতি হতো তাতে? বরং সে নিজে বাঁচার জন্য অক্সিজেন পেত খানিক। আর ম্যাডাম, শরীর খারাপ লাগছে নাকি? সেই তখন থেকে লক্ষ্য করছি ডেস্কে মাথা রেখে শুয়ে আছেন শুভঙ্কর শাসমল, ক্রন্দশীর কলিগ, স্বভাবে গায়ে পড়া। ডিপার্টমেন্টের মেয়েদের সঙ্গে যেচে যেচে কথা বলাই জীবনের মুখ্য বলে মনে করে। একই রকম দেতো হাসি হেসে বলল, এভাবে মন খারাপ করে একলাটি বসে না থেকে চলো না দুজনে মিলে ক্যাফেটেরিয়ায় গিয়ে একটু কফি খেয়ে আসি। এক্সপ্রেসও আমার মুখে রোচে না বটে, কিন্তু ক্যাপুচিনোটা ওরা মন্দ বানায় না। কি যে মনে হলো আজ। ডেস্ক থেকে মাথাটা তড়াং করে তুলে ক্রন্দসী বলল, আপনি প্রত্যেকবারই অনুরোধ করেন, কিন্তু কাজের চাপে কোনোদিনই আর যাওয়া হয় না। চলুন দেখি, এক কাপ কফি খেয়ে আসি। আর কিছু হোক না হোক নিদেন পক্ষে মাথা ধরা তো ছাড়বে। প্রথমে বোধহয় শুভঙ্কর কথাগুলো বিশ্বাস করতে পারল না। সত্যি কি রাজি হলো ক্রন্দসী? ভাবলার মতো সে তার মুখের দিকে তাকিয়ে রইল। সম্বিত ফিরে পেতে একগাল হেসে বলল, সত্যি যাবেন ম্যাডাম? আমার যে কি সৌভাগ্য! হঠকারিতার বশে কোনো সিদ্ধান্ত নিলে পস্তাতে হয়, কথাটা যে হাড়ে হাড়ে সত্যি। ক্যাপুচিনোয় চুমুক দিতে গিয়ে সেই কথাটা বারবার মনে হচ্ছিল ক্রন্দসীর। পিয়ালি, তরুণ, তিতুমির, অনল, সুলগ্নরা এতক্ষণে মোটামুটি ক্যান্টিনে আনাগোনা লাগিয়ে দিয়েছে। থাকতে না পেরে পিয়াস একখানা পনির রোল আর ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে পাশের টেবিলে বসে পড়ল। উদ্দেশ্য কি কথা হচ্ছে দুজনের মধ্যে সেটা জানা। এমন লজ্জা কখনো পায়নি সে। কেন যে মরতে ওই লোকের সঙ্গে এখানে আসতে গেল? আসলে দিনের পর দিন মানসিকভাবে বিধ্বস্ত হতে হতে আর যেন নিজের প্রতি কোনো কন্ট্রোলই নেই। সুন্দরী, আকর্ষণীয়া, তবু এক অজ্ঞাত কারণে সম্বন্ধগুলো পরিণতি পায় না। তারুণ্য বোসকে তার বেশ ভালো লেগেছিল। পরিণতি অসম্ভব জেনেও বুনতে শুরু করেছিল স্বপ্ন। আজ সবটাই কেমন হঠাৎ করে শেষ হয়ে গেল। প্রতি রাতে একাকী বিছানায় শুয়ে শুয়ে ভাবে সে, একটা মানুষ, অন্তত পক্ষে তার বয়সী একটা মানুষ যদি পাশে থাকতো, যদি তার কথা বুঝতো, ভালোবাসতো, হয়তো সবকিছুই বদলে যেতে পারত। কিন্তু সে যে আর হবার নয়। ম্যাডাম, আপনাকে সবসময় উদাসীন দেখি। কেন? আপনাকে দেখে তো অসুখী বলে মনে হয় না। অসুবিধা না থাকলে আমায় বলতে পারেন। দেতো শুভঙ্কর আবারও কফিতে একটা সিপ দিয়ে এক ঝুড়ি দাঁত বের করেছে। ভেতরে ভেতরে অসম্ভব রাগ হচ্ছে তার, কিন্তু এখানে সে রাগ প্রকাশ করা সম্ভব নয়। অফিসের একটা প্রোটোকল আছে, তার চাইতেও বড় সমস্যা, কোনোভাবে রাগ দেখিয়ে ফেললে সহকর্মীরা সুযোগ পেয়ে যাবে। অবিবেচনার কাজ করে ফেলেছে একবার, তাই বলে বারবার এরকম ভুল সে করবে না। চায় না সে এই নিয়ে অফিসে কোনো রকম আলোচনা হোক। কোনো মানুষ এতখানি গায়ে পড়া কিভাবে হতে পারে বুঝতে পারে না সে। কফির কাপটা টেবিলে রেখে হাসলো, আপনি কি সব মেয়েদের ক্ষেত্রে এমন ডিটেলসে স্টাডি করেন, নাকি আমার জন্য আজ স্পেশাল এফোর্ট দিচ্ছেন? কথার মধ্যে লুকোনো হুলটা স্পষ্ট বুঝতে পারে শুভঙ্কর। কিন্তু স্বভাবে নির্লজ্জ যারা, তারা কোন কালেই বা ওসবের তোয়াক্কা করেছে? একই রকম দেতো হেসে বলল, আমার কিন্তু ডিমান্ড খুবই কম ম্যাডাম, কথাটা ভেবে দেখবেন। তাছাড়া আপনার মতো সুন্দরী মহিলা এই অধমের সামান্য অনুরোধে সাড়া দিয়ে ক্যান্টিনে এসেছে আমার সঙ্গে কফি খেতে।
এরপর অল্প স্বল্প এফোর্ট না দিলে চলে? ফ্লার্টিং এ নির্ঘাত পিএইচডি করেছে। মনে মনে ভাবে ক্রন্দসী। কাপের তলানি কফিটুকু দ্রুত শেষ করে বলে, বস একটা জরুরি কাজ দিয়েছিল সকালবেলা, একেবারে ভুলে মেরে দিয়েছি। যাই তাড়াতাড়ি ল্যাপটপে বসি, নইলে আবার এক্সট্রা টাইম কাজ করে হলেও। হতভম্ব শুভঙ্করকে বসিয়ে রেখে দ্রুত পায়ে নিজের টেবিলের দিকে রওনা দেয় সে। বাসের জানালার ধারে সিটটা পেয়ে একটু যেন ভালো লাগলো তার। ঠান্ডা হাওয়ায় জুড়িয়ে যাচ্ছে শরীর, কিন্তু মন, তার গতিবিধি যে বড়ই বিচিত্র। আজকাল আর ক্রন্দসীর বাড়ি ফিরতে ইচ্ছে হয় না। বাড়ি ফিরতে না ফিরতেই চেনা নাটক করতে হবে, মাকে হাসি মুখে বোঝাতে হবে যে সময় হলেই উপযুক্ত পাত্র পাওয়া যাবে, যাতে তিনি একটুও ভেঙে না পড়েন। ভালো পাত্র পাওয়া যথেষ্ট সময় সাপেক্ষ। অন্য সময় মা যথাযথ আচরণ করলেও পাত্রপক্ষ দেখতে এলেই মায়ের আচরণে অস্বাভাবিকতা দেখা দেয়। আসলে তিনিও এতদিনে বুঝে গেছেন, মেয়ে বাড়িতে থাকলে চিন্তা মিটবে, যত্ন আত্মীয় হবে, কিন্তু বিয়ে হলে চলে যাবে ক্রন্দসী অন্য বাড়িতে, অবহেলা বাড়বে, একা একা থাকতে হবে এই নিঝুমপুরে। মাঝে মধ্যে মনে হয় তার পড়াশোনায় ডুবে না থেকে সময় মতো যদি একটা প্রেম করত, হয়তো জীবনের শীত শেষে বসন্ত আগমন ধ্বনি শোনা যেত। এ জীবনে শুধুই শীত, শুধুই পাতা ঝরার মরশুম। বসন্তের কোকিল কোনোদিন বুঝি গান গেয়ে উঠবে না। গোপন কথাটা সে জানে, কিন্তু সে কি উচ্চারণ করা যায়? সমাজ যে বলে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সী। জুতোটা খুলে ঘরে ঢুকেছে সবে, মায়ের হাতে ঠান্ডা জলের গ্লাস দেখে হেসে ফেলল সে। ভেতরের ব্যাপারটা যে শুধু সেই জানে। গল্পটা যতক্ষণ না জানতে পারছে ততক্ষণ মায়ের স্বস্তি পাওয়ার কথা নয়। ভাবনাকে সত্যি করে সেন্টার টেবিল ট্রে সমেত গ্লাসটা রাখলেন সুনিপা দেবী। তা কি বলল ওরা? আজকে না ফোন করার কথা ছিল? কাদের কথা বলছো মা তুমি? চরম নিস্পৃহতায় জবাব দেয় ক্রন্দসী। কিছু বলার কথা ছিল নাকি? তোর মেজমাসি গত সপ্তাহে একজন পাত্র নিয়ে এলো না, ওই যে ফর্সা লম্বা করে ছেলেটা, কি যেন নাম? তাদের জানানোর কথা ছিল না আজকে? জানিয়েছে। হঠাৎ কি যেন এক দুষ্ট বুদ্ধি খেলে গেল মাথায়। জানিয়েছে তো পার্সোনালি। এই মুহূর্তে ব্যাপারটা বাড়ির সবাইকে জানাতে মানা করেছে। আসলে তারুণ্য চায় কিছুদিন মিলেমিশে দেখে নিতে আমরা দুজন কম্প্যাটেবল কিনা, তারপর পাকা দেখার দিন ঠিক করে ওদের বাড়ির লোক এখানে আসবে। চোখ দুটো কৌতূহলে উজ্জ্বল হয়ে উঠেছিল মায়ের। হঠাৎই যেন নিভে গেল আলো। সামান্য থেমে বললেন, তুই নিশ্চয়ই এমন অদ্ভুত প্রস্তাবে রাজি হোসনি। কোনো ভদ্রবাড়ির মেয়ে এমন প্রস্তাবে রাজি হওয়ার কথা ভাবতেও পারে না। কোন যুগে পড়ে আছো মা তুমি? হেসেই বলে ক্রন্দসী। রোজ বাসে ট্রামে চেপে হাজার পুরুষের ভিড়ে চাকরি করতে যাচ্ছি, সেখানে সমস্যা হচ্ছে না। বিয়ের আগে খানিক মেলামেশা করলেই দোষ? এখনকার দিনে মানুষ বিয়ে করার আগে বেশ একটু প্রেম করে। সাহসী ছেলেমেয়েরা তো লিভিনও করে, বুঝে নেয় একে অপরের সঙ্গে কম্প্যাটেবল কিনা। সেখানে বিয়ের আগে সামান্য কটা দিনের কোর্টশিপ চাই সে, আর আমি মানা করে দেব? এতে তো আমি আপত্তির কিছু দেখছি না। অনেকদিন তো হলো এই সম্বন্ধ দেখার খেলা। কতদিন আর সেজে গুজে পাত্রপক্ষের সামনে বসবো? তাছাড়া তারুণ্য বলছিল। সুনিপার চোখ দুটো মুহূর্তের জন্য জ্বলে ওঠে। কোনো কথা বলে না মুখে, কেবল অস্পষ্টভাবে কিছু যেন বিড়বিড় করে। বলছিল কে নাকি ভাঙচি দেওয়ার আশায় দুদিন দুপুরবেলা তাকে আমার সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলার জন্য ফোন করেছিল, কিন্তু
সে পাত্তা দেয়নি। অচেনা কারোর কথায় সম্পর্ক ভাঙবে এমন বোকা নয় সে। হাসতে হাসতে বলেছিল আমায়, আমিও হাসলাম। কোন বোকা যে এমনটা করলো? কেউ কি এই সময় দাঁড়িয়ে এতখানি বোকা হয়? সবকিছু পছন্দ হওয়ার পর এসব নিয়ে মাথা ঘামাবে এমন বোকামি আজকালকার দিনে কেউ করে না। করে? তোমার কি মনে হয় মা? উত্তরের অপেক্ষা না করে উঠে দাঁড়ালো ক্রন্দশী। যাই, স্নানটা সেরে ফ্রেশ হয়ে আসি। কানের কাছে ফিসফিস করলো পিয়াল, কেসটা কি রে? 1 সপ্তাহ কেটে গেল, শুভঙ্কর কাউকে কফি খাওয়ার জন্য অ্যাপ্রোচ করছে না। মেয়েদের দেখে চেনা দে তো হাসিও হাসছে না, মাঝে মধ্যে চোরা চোখে কেবল তোর দিকেই তাকাচ্ছে। সেদিন কি স্পেশাল কোনো ট্রিটমেন্ট দিয়েছিলি যে মালটা বেমালুম সাইলেন্ট হয়ে গেল? কি বলছিল রে তোকে? খিল্লি করার একটাই তো লোক জুটিয়েছিলাম, সেও হঠাৎ যদি সিরিয়াস হয়ে যায়, অফিসে কি আর মন টেকে? তেমন কিছুই না, বিরক্তিতে কাজ ঝাঁকালো ক্রন্দশী। কিন্তু মনের মধ্যে কৌতূহল ঘাই দেয়, হঠাৎ হলো কি শুভঙ্করের? মাঝে মধ্যে মেয়ে কলিগদের যে কফি খেতে যাওয়ার প্রস্তাব দিত, সে একেবারে সাইলেন্ট। অঙ্কের উত্তর মিলে গেলে অসুবিধা হয় না, কিন্তু না মিললে মনের ভেতর অস্বস্তিটা বাড়তে থাকে। মনে হয় বারবার চেনা হিসেব মিলছে না কেন। বাস স্টপে দাঁড়িয়েছিল ফিরবে বলে, হঠাৎই হাসি মুখে শুভঙ্কর তার পাশে এসে দাঁড়ায়। 1/2 ঘন্টা সময় দেওয়া যায় আমায়? এখন? ঈষৎ বিব্রত মুখে বলে ক্রন্দশী। বাড়ি ফিরতে হবে যে, এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে। আসলে আপনার আগে অনেককেই অনুরোধ করেছি, কিন্তু কেউ তো কখনো আমায় একটু সময় দেয়নি। আসলে আমি যে মানুষ হিসেবে খুব সাদামাটা, কিন্তু আপনি তো তেমন নন। মানুষকে মানুষ হিসেবে সম্মান দেন, সবাই হাসবে জেনেও। আমার সঙ্গে আপনি এক টেবিলে বসেছেন, কফি খেয়েছেন, গল্পও করেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। হয়তো সাহস পেয়েই আজকের বেয়ারা অনুরোধটা করে বসলাম। আজও কি কফি খাবেন? হাসল শুভঙ্কর। আপনার যা পছন্দ হয়। 1 প্লেট চিকেন চাউমিন আর কোলা ফ্লোট অর্ডার দিয়ে ক্রন্দশী হাসি মুখে তাকালো শুভঙ্করের দিকে। আপনি হয়তো ভাববেন এখন কেন সবাইকে ওভাবে অনুরোধ করি। আসলে কি জানেন তো ম্যাডাম, যখন মানুষ ভেতরে ভেতরে একা হয়ে যায়, তখন সে কারোর না কারোর সঙ্গ খোঁজে। বাইরে থেকে দেখলে পরিবারের লোকজন তো আমার সঙ্গে থাকে, কিন্তু ভেতরে ভেতরে কি ভীষণ একলা আমি, কেউ বোঝে না। অবাক গলায় বলে ক্রন্দশী। বলছেন পরিবারের সঙ্গে থাকেন অথচ একলা? ভাই বোন, মা বাবার, আমার রোজগারের অর্থ প্রয়োজন, কিন্তু আমাকে নয়। মাইনের টাকাটুকু পেলেই তারা খুশি। তাই অফিস থেকে ফিরেই হোক কিংবা ছুটির দিন একলাই কাটিয়ে দিতে হয়। কখনো কখনো পাড়ার ক্লাবে গিয়ে বসি, কিন্তু ছোট থেকে পড়াশোনায় ডুবে থাকতুম, বন্ধু বান্ধবও ছিল না তেমন। তাই ক্লাবেও অধিকাংশ সময় একা বসে থাকি। কেউ ক্যারাম খেলে, কেউ ডাম্বেল ভাজে, পাশে থাকে না কেউ সঙ্গ দেওয়ার জন্য। তাই ভুভুক্ষুর মতো সঙ্গ খুঁজে ফিরি। কালকে তো অফিস ছুটি, কি করছেন? অজান্তে ক্রন্দশীর মুখ থেকে কথাটা বেরিয়ে আসে। যাবেন আমার সঙ্গে শহর চিনতে? এই শহরটাকে হাতের তালুর মতো চিনি, আপনাকেও চিনিয়ে দেব। এত রাত হলো ফিরতে? আজ থেকেই তোদের কম্প্যাটেবিলিটি টেস্ট খেলা শুরু হলো নাকি? তীব্র কণ্ঠে বলে ওঠেন সুনিপা দেবী। চেনা শহরটা যে এতখানি অচেনা ছিল, এতদিন ধরে শুভঙ্করের সঙ্গে হঠাৎ করে বেরিয়ে না পড়লে জানতেই পারতো না ক্রন্দশী। বড় ভালো লাগছিল তার, চেনা জগৎ থেকে দূরে গিয়ে পুরনো নিজেকে যেন আবারও খুঁজে পাচ্ছিল নতুন ভাবে। কলেজ জীবনে টই টই করে ঘুরে বেড়াতো বন্ধুদের সঙ্গে, সেই সোনালী অতীতে ফিরে গিয়েছিল খানিকক্ষণের জন্য। তখন বাবা বেঁচে ছিল, দায়িত্বের চাপ পড়েনি কাঁধে। প্রজাপতির ডানায় ভর করে উড়ে বেড়ানো যেত যত্রতত্র। ছোলে বাটুরে সিঙাড়া খাওয়ার পর
আবার যখন সে চপ আর চা খেতে চাইলো, অবাক হয়ে তাকালো শুভঙ্কর। এর ওপর আবার দুধ চা? আপনার অম্বলের ভয় নেই বুঝি? অনেকদিন বাদে একটা মাত্র দিন নিজের মতো বাঁচতে চাইছি, তাতেও আপনি টুকবেন? কি সমস্যা বলুন তো মশাই? চলুন চলুন, আয়েশ করে দুটো চপ, একটা বেগুনি সাটিয়ে গরম চায়ে চুমুক দিয়ে বলল, এভাবে পাশে থাকতে পারবেন সারা জীবন? নিমেষে যেন তোতলা হয়ে গেল শুভঙ্কর। আমাকে বলছেন? আর কাউকে তো দেখছি না এখানে, তাই আপনাকেই। রাজি থাকলে বলুন। ইচ্ছে হলেই টই টই করে ঘোরা, রাস্তার ধারের ফুড স্টল থেকে মোমো, ম্যাগি, আইসক্রিম খাওয়া, হঠাৎ বৃষ্টি এলে চুপচুপে হয়ে ভেজা, স্তব্ধ বিকেলে এক টুকরো আমির সন্ধান, ভেবে বলবেন কিন্তু। তারপর হার্ট কিডনি জখম হলে কটা দিন তো বাঁচবো, এত হিসেব করে বেঁচে কি লাভ বলতে পারেন? তবে একটা শর্ত আছে। শর্ত? হঠাৎ যেন আকাশে উড়তে উড়তে বাস্তবের মাটিতে আছড়ে পড়ে সে। শর্তটা কি? বিয়ের আগে বাড়িতে কোনো কিছু জানানো চলবে না। তা সত্ত্বেও কিন্তু উড়ো ফোন কল আসতে পারে। উড়ো ফোন কল আমার কাছে? কেন? শুভঙ্কর যেন বিস্ময়ের চরম সীমায় পৌঁছে গেছে। হয়তো সে বলবে আমি চরিত্রহীন, সংসারী নই, দায়িত্ব নিতে অপারগ, প্রেমে ধোঁকা খেয়ে বিয়ের প্রতি বিশ্বাস নষ্ট হয়ে গেছে। কি বলছেন কি আপনি? আজ 7 বছর হয়ে গেল আপনাকে দেখছি, কখনো কারোর দিকে চোখ তুলে তাকাতে দেখলাম না। আর আপনি কিনা চরিত্রহীন, এমন অপবাদ দেওয়ার সাহস কার? ধরে নিন সে আমার আত্মার আত্মীয়, কিন্তু তাকে ছাড়া অন্য কেউ আমার জীবনে আসুক সে চায় না, কোনোভাবেই না। এত কিছুর পরেও কি আপনি আমার সঙ্গে সম্পর্কে জড়াতে রাজি হবেন? তাই বারবার জিজ্ঞেস করছি, ভালো করে ভেবে বলুন। আমার কিন্তু কোনো তাড়া নেই, আর আপনাকে কোনো রকম জোরও করছি না। আসলে আজকের দিনটা বড় ভালো লাগছে, বড় অন্যরকম। মনে হচ্ছে কতদিন বাদে প্রাণ খুলে হাসলাম। দরজাটা খুলে চমকে গেলেন সুনিপা দেবী। মেয়ের মাথা ভর্তি সিঁদুর, গলায় গোলাপের মালা, হাতে শাখা পলা। চমকে উঠে বলেন, তুই তুই বিয়ে করেছিস? তবে যে তোর মেজমাসি বলল ওরা নাকি আগে ভাগেই এই সম্বন্ধটা বাতিল করে দিয়েছে। তারুণ্য বোসের নাকি অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেছে। তবে তুই যে বলেছিলি কোর্টশিপ, বিয়ের আগে পরস্পরকে চেনা জানা, কম্প্যাটিবিলিটি, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিকই শুনেছিলে সেদিন, কিন্তু আমায় না জিজ্ঞেস করে। তারুণ্য বোসের কথা তুমি সেজমাসির কাছ থেকে জানতে চাইলে কেন? যেখানে আমি বারবার বলেছি এটা কেবল দুজনের মধ্যেই থাকবে, পরিবারের কাউকে জানানোর প্রয়োজন নেই। চুপ করে থেকো না মা, উত্তর দাও। নিজে সিঁদুর পরে সেজে গুজে এসে আমার দিকে আঙুল তুলছিস? প্রশ্নটা কিন্তু আমার তোকে করা উচিত। চোখ সরু করে সুনিপা দেবী মেয়েকে মাপেন। কাকে বিয়ে করেছিস তুই? কেন বিয়ের আগে আমাকে কেন জানালি না? পেছন থেকে শুভঙ্কর কখন যেন এসে পাশে দাঁড়িয়েছে। আমাকে? কে তুমি? কখনো তো আগে দেখিনি। বিয়ে করেছো বললেই হলো? আমার মেয়ে যখন আমায় জানায়নি, তখন এই বিয়ে আমি মানি না। তুমি না মানলেও আইন মানে। আইন মেনেই আমরা দুজন বিয়ে করেছি। ওর নাম শুভঙ্কর, আমার সঙ্গে একই অফিসে চাকরি করে। অনেক ভেবে দেখলাম, দেখে শুনে তো কারোর আমাকে আর পছন্দ হয় না, তাই একবার না হয় ভালোবেসেই দেখি। হাসলো ক্রন্দসী। তোমার সঙ্গে দেখা করতে এলাম, আজ রাতটুকু থাকবো কেবল, কাল সকালেই চলে যাব নিজেদের ঠিকানায়। চলো তোমাকে আমার ঘর দেখিয়ে দিই। মাকে কোনো রকম পাত্তা না দিয়ে শুভঙ্করকে নিয়ে ভেতরে চলে যায় ক্রন্দসী। মানসিক উত্তেজনায় ঘুমিয়ে গেছে শুভঙ্কর। রাতের বেলা ফুড অ্যাপ থেকে অর্ডার করা বিরিয়ানি নেওয়ার পর দরজা বন্ধ করতে মায়ের মুখোমুখি পড়ে গেল ক্রন্দসী। আমায় ফেলে চলে যাবি তুই? একবারও ভাবলি না মায়ের কথা? এতদিন ধরে তোকে যে কোলে পিঠে করে মানুষ করলাম, তার এই প্রতিদান। এখন আমার বয়স হয়েছে, অথর্ব হব হয়তো কিছুদিনের মধ্যে, আর তুই কি না আমায় ছেড়ে এত স্বার্থপর মেয়ের জন্ম দিয়েছি আমি। যতদূর জানি তুমি তো আমার বিয়ে দিতে চেয়েছিলে,
তার জন্যই তো ছুটির দিনগুলোই এই দেখাশোনার আয়োজন, নাকি সবটাই আসলে লোক দেখানো ছিল? আমার বিয়েটাই কোনোদিন তুমি দিতে চাওনি। এবার নিজেই ভেবে দেখো তোমার স্বার্থপর আসলে কে। পিছন ফিরে নিজের ঘরে চলে যায় ক্রন্দশী। বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন সুনিপা দেবী। এত বছর বাদে কোন বাকের মুখে জীবন এনে দাঁড় করালো তাকে? আর কি কখনো মেয়ের চোখে চোখ রেখে তাকাতে পারবেন? বলতে পারবেন নিছক স্বার্থপরতা নয়, একাকিত্বের ভয় তাকে এভাবে ভাবতে বাধ্য করেছিল? আমি এখানে আমার নিজের কিছু মতামত দিতে চাই। অনেকে হয়তো সুনিপা দেবীকে খারাপ বলবেন, বলবেন এরকম স্বার্থপর মা হয় কি করে। আমার এই 4-5 মাস বিয়ে হয়েছে, আপনারা যারা আমার প্রথম থেকে গল্প শোনেন তারা দেখবেন কখনো মায়ের গল্প হলে, বাবার গল্প হলে আমি প্রথম দিকে গল্পের শেষে কিছু বলতাম মা বাবার সম্পর্কে। যেহেতু মা বাবার একমাত্র মেয়ে আমি, বাবা মাকে ভীষণ ভালোবাসি, এমনকি নিজের থেকেও বেশি। কখনো যদি এমন হয় যে বাবা মাকে বাঁচাতে হলে আমার প্রাণ দিয়ে দিতে হবে, আমি দিয়ে দিতে রাজি আছি এখনো। এবার যখন আমার বিয়ে হয়ে গেল, যখন কোল ছাড়ানোর ব্যাপারটা হয়, তখন কিন্তু আমার মা আমাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল। মানে এটা সবাই কাঁদে, সব মা কাঁদে, সব সন্তান কাঁদে, অঝরে কাঁদে। কিন্তু আমার মা তখন একটা কথা আমাকে বলেছিল কাঁদতে কাঁদতে, সেই ভিডিও ক্লিপ আমার কাছে আছে, যে মারে, আমার যে আর কেউ রইল না। আসলে কি বলুন তো, আমার মায়ের আমি অনেকটাই কাছের, অনেকটাই। আসলে বাবা কর্মসূত্রে বাইরে বাইরেই কাজ করে গেছেন জীবনের অর্ধেকটা সময়। তো সেই হিসেবে মায়ের অনেক কাছেই আমি। এমনকি আমার যেটুকু সামর্থ্য আমি কিন্তু সবটাই আমার মা বাবার উপরে দিয়ে দিই। এটা কখনো হয়তো আমি আপনাদের বলিনি। আসলে আমি তো একমাত্র মেয়ে, আমার কাকার ছেলে আছে আর অন্যদের ছেলে আছে। সবাই একটা কথাই বলতো, আরে ওদের কত কষ্ট হবে, একমাত্র মেয়ে, বিয়ে হয়ে গেলে কে দেখবে ওদের। আমি এই কথাটা কখনোই শুনতে চাইনি, এমনকি আমার মা বাবাকেও শোনাতে চাইনি। তাই আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদের জন্য সব সময় করে যাই। এইবার ওই যে কথাটা বললাম না, যে মারে আমার যে আর কেউ রইল না, অনেকে হয়তো এই কথাটা শুনে খারাপ মনে করবেন যে মেয়ে চলে যাচ্ছে এরকম একটা কথা বলে দিল। কিন্তু জানেন তো, যার ঘরের থেকে মেয়ে চলে যায় তার যে কতটা কষ্ট হয়। আমার মা তারপরে অসুস্থ হয়ে পড়েছিল কিছুটা, শরীর ভেঙে গেছে, এখনো শরীরটা ঠিক হয়নি। আমার মামা বাড়ির সবাই খুবই ভালো, বাড়ির সবাইও ভালো। বিশেষ করে মামা বাড়ির কথা বলবো, কারণ আমার মামিরা, আমার মামা, আরো যারা যারা আছে তারা সবাই মাকে আগলে রেখেছে, এবং আগে আমাকে, মাকে, সবাইকে আগলে রাখতো। কিন্তু মায়ের কষ্ট কি আর দূর করতে পারতো? বিয়ের পরপর যখন ভিডিও কলে কথা বলতাম তখন দেখতাম মায়ের চোখ ছলছল করছে। এদিকে আমি ব্যস্ত থাকতাম শ্বশুর বাড়ির কিছু লোকজন নিয়ে, কথা বলতাম যেটুকু সময় কথা বলা যায় আর কি। মা হয়তো আরো কষ্ট পেত যে মেয়ে আমাকে ভুলে গেল। আস্তে আস্তে সমস্ত কিছুই ঠিক হয়ে গেছে। এখন দিনে অনেকবারই ভিডিও কলে কথা বলি। মায়ের থেকে এখন অনেকটাই দূরে আছি, তবু আমার শ্বশুর বাড়ি যারা লোকজন আছে, আমার মামা বাড়ির লোকজন, সবাই মা বাবাকে দেখে রাখছে। কখনো এরকম বাড়তি কথা বলি না, আপনাদের হয়তো খারাপও লাগতে পারে যে এত কথা কেন বললাম গল্পের শেষে। আসলে গল্পটা আমি তো নিজেও পড়ি না, আমি প্রথমবারই কিন্তু গল্পটা পড়ি। যখন আপনাদের শোনাই আমি কিন্তু আগে কখনো গল্পটা পড়ি না বা প্র্যাকটিস করি না। তো গল্প পড়তে পড়তে আমিও কিন্তু আপনাদের মতো একটু ইমোশনাল হয়ে যাই। তো সেই হিসাবে আজকে এতগুলো কথা বলে দিলাম। মার্জনা করবেন যদি বেশি কথা বলে থাকি, আসলে মনের ভেতর থেকে কথাগুলো আসছিল তাই বলে দিলাম। যাই হোক, গল্পটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।